হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেই প্রশ্নপত্রের সমাধান করব ইউনিট ওয়াইজ। আজকে হচ্ছে ইউনিট নাম্বার 1 এবং এর মধ্যে কি কি চ্যাপ্টার আছে: সম্বন্ধ চিত্রণ এবং দ্বিপদ প্রক্রিয়া। তো আমরা 2024 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই বিগত 10 বছরের প্রশ্নপত্রের সমাধান করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা বলছে, এই প্রশ্নটা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছিল, এইচএস 2024, এবং এই প্রশ্নটা এসএনদের বইতেও আছে। এবিটিএ 117 পেজে আছে এবং 270 পেজে এরকম একটা সিমিলার অঙ্ক আছে। এবিটিএ বলতে 2024-25 এবছর যে এবিটিএটা তোমরা করছো সেই এবিটিএ প্রশ্নপত্রের টেস্ট পেপারের 117 এবং 270 নম্বর পেজে আছে। 1 নম্বর প্রশ্নটা কি বলছে: ধরি a ইকুয়াল টু r মাইনাস 3 এবং b ইকুয়াল টু r মাইনাস 1। প্রমাণ করো যে f ইজ এ ফাংশন ফ্রম a টু b। f হচ্ছে একটা a থেকে b তে একটি অপেক্ষক। এই অপেক্ষকটি একৈক উপরিচিত্রণ যেখানে fx ইকুয়াল টু x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3। আরও দেখাও যে f ইনভার্সের অস্তিত্ব আছে এবং f ইনভার্স নির্ণয় করো। তাহলে আমাকে দেখাতে বলেছে যে a একটা সেট আছে যেটা হচ্ছে পুরো রিয়েল নাম্বার থেকে 3 সংখ্যাটা বাদ, আর বি সেটটা হচ্ছে পুরো রিয়েল নাম্বার থেকে 1 এই নাম্বারটা বাদ। তাহলে এফ হচ্ছে ফ্রম এ সেট থেকে বি সেটে। এবং এফএক্স এর ডেফিনেশন কি? এফএক্স দেওয়া আছে, সংজ্ঞায়িত করা আছে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, এইভাবে ডিফাইন করা আছে। তাহলে আমরা প্রথমে দেখব যে এই অপেক্ষকটি এফ অপেক্ষকটি একৈক চিত্রণ, এটা চেক করব। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি x1, x2 belongs to r minus 3। x1 x2 হচ্ছে দুটো আলাদা আলাদা পয়েন্ট সংজ্ঞার অঞ্চলের মধ্যে, ডোমেনের মধ্যে। এবং আমরা ধরে নেব যে আরো ধরি fx1 equal to fx2। আমাদের টার্গেট কি হবে? আমি এটা আলাদা করে লিখছি, লেখার দরকার নেই। তোমাদের টার্গেট হবে, তোমাদের লক্ষ্য হবে f1 x1 equal to fx2 হলে আমাদের দেখানো x1 equal to x2, না আমাদের এইটা দেখাতে হবে, x1 equal to x2 আমাদের টার্গেট, এটা দেখাতে হবে। তাহলে দেখো x1 fx কিভাবে ডিফাইন করা আছে, x minus 2 by x minus 3। তাহলে fx1 কি হবে? x1 minus 2 ডিভাইডেড বাই x1 minus 3। আর fx2 কিভাবে ডিফাইন হবে? x2 minus 2 ডিভাইডেড বাই x2 minus 3। তাহলে এটা ইমপ্লাই বা অরও দিতে পারো, ইমপ্লাই বা অর যে কোনো একটা দিলেই হবে, আমি ইমপ্লাই দেই। আচ্ছা, তাহলে x1 minus 2 ইন্টু x2 minus 3 ইকুয়াল টু, কোনাকুনি গুণ করে দিলাম, x1 minus 3 ইন্টু x2 minus 2। এটা থেকে কি পাচ্ছি? x1 ইন্টু x2 minus 3x1 minus 2x2 plus 6। তো এখান থেকে গুণ করে পাচ্ছি ডান দিকে x1 ইন্টু x2, তারপর মাইনাস 3x2 মাইনাস 2x1 প্লাস 6। এবার দেখো x1 ইন্টু x2 এটা কেটে যাচ্ছে, আর 6 কেটে যাচ্ছে। তাহলে এটা থেকে কি পাচ্ছি? মাইনাস 3x1 মাইনাস 2x2 ইকুয়াল টু মাইনাস 3x2 মাইনাস 2x1। এবার বাঁ দিকে যে x1টা আছে সেটা ডান দিকে নিয়ে যাব, তাহলে মাইনাস 2x2 প্লাস 3x2, আর ডান দিকে যে 3x2টা ছিল মাইনাস, সেটা বাঁ দিকে নিয়ে আসলাম, তাই প্লাস 3x2 হয়ে গেল। আর এটা ছিল মাইনাস 2x1, আর ডান দিকে এটা 3x1টা নিয়ে আসলে প্লাস 3x1।
এখান থেকে পাচ্ছি x2 ইকুয়াল টু x1। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম x2 ইকুয়াল টু x1। তাহলে লিখব f x1 equal to f x2 implies x1 equal to x2। অতএব f একটি একৈক চিত্রণ। ঠিক আছে, এবার উপরি চিত্রণ কিনা প্রমাণ দেখব। উপরি চিত্রণ, উপরি চিত্রণ কিভাবে দেখে? উপরি চিত্রণ দেখব, ধরি y belongs to b, this is equal to r minus 1। ঠিক আছে, y equal to b, অতএব fx equal to y। আচ্ছা, এবং লিখছি, এবং fx equal to y, এবং fx equal to y, অতএব x minus 2 divided by x minus 3 equal to y। এখান থেকে ক্যালকুলেশন করি, x minus 2 equal to xy minus 3y। এখান থেকে আমরা x টাকে বার করব, তাহলে x minus xy equal to 2 minus 3y। দুপাশে আমরা মাইনাস নিয়ে নিচ্ছি যাতে xy minus x equal to 3y minus 2 হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে আমি ছিল xy minus x, তাহলে এখানে x কমন নিচ্ছি, তাহলে y minus 1 equal to 3y minus 2। তাহলে এখান থেকে x কি পাচ্ছি, 3y minus 2 divided by y minus 1। আচ্ছা, এবারে কনক্লুশন কি, যেহেতু y not equal to 1 এবং y belongs to b, সুতরাং প্রত্যেকটি y এর মানের জন্য একটি করে x belongs to a পাওয়া যাবে যাতে fx equal to y হয়। তাহলে দেখো, ডান দিকের যে সেটটা ছিল b, এদিকে সেটটা a আর এদিকে সেটটা b, এখানে প্রত্যেকটা y এর জন্য একটা করে x থাকবে। তার মানে এই যে f চিত্রণটা, এটা উপরি চিত্রণ, অতএব f চিত্রণটি একটি উপরি চিত্রণ। উপরি চিত্রণ। আচ্ছা, তারপর যেহেতু f অপেক্ষকটি একটি একৈক ও উপরি চিত্রণ, সেহেতু f এর বিপরীত বা ইনভার্স অপেক্ষকের অস্তিত্ব আছে। তাহলে f ইনভার্স কি হবে? তাহলে আমরা এখানে ধরেছিলাম যে x ইকুয়াল টু, আচ্ছা এখানে কি ছিল, x ইকুয়াল টু 3y minus 2 divided by y minus 1। তাহলে এখানে কি ছিল, f x ইকুয়াল টু y, আর f, তাহলে f ইনভার্স দুদিকে অপারেট করলে f ইনভার্স f x ইকুয়াল টু f ইনভার্স y। তাহলে এখানে x থাকছে পড়ে, শুধু আইডেন্টিটি x,
আইডেন্টিটি এক্স, তাহলে এফ ইনভার্স ওয়াই, অতএব এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু, এখানে এইটা আমরা বসিয়ে দেবো এফ ইনভার্সের জায়গায় 3y মাইনাস 2 বাই ওয়াই মাইনাস 1। এবং এটা সাধারণত এটা চল, ডামি ভেরিয়েবল বা ডামি ভেরিয়েবলকে কি বলে, এটা এই ওয়াই এর জায়গায় আমরা এক্সও পুট করতে পারি, কারণ এটা একটা ফ্রি ভেরিয়েবল বা সহজ চল, মুক্ত চল, যাই হোক। তাহলে এফ ইনভার্স এক্স সমান 3x মাইনাস 2 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এফ ইনভার্স। তা তোমরা এরপরে চেক করে দিতে পারো যে এফ কম্পোজ এফ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি হচ্ছে কিনা, বা এখানে এক্স দিলাম ইকুয়াল টু এক্স হচ্ছে কিনা, এটা তোমরা অ্যাডিশনালি চেক করে দিতে পারো, তোমরা নাও চেক করতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 2 বলছে, দেখো যদি gx ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 1 এবং fx ইকুয়াল টু 3x হয়, তাহলে f কম্পোজ g অফ x মাইনাস g কম্পোজ f অফ x এর মান নির্ণয় করো। এটাও 2024 সালের পরীক্ষায় এসেছিল। তাহলে আমাকে দেওয়া আছে fx ইকুয়াল টু কত 3x, আর gx দেওয়া আছে কত 2x স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে f কম্পোজ g অফ x কি হবে, মানে এইটা, আচ্ছা যেটা আছে সেটাই লিখেই, মানেটা ওটাই। তাহলে f অফ g অফ x, তাহলে g অফ x কি 2x স্কোয়ার প্লাস 1, তাহলে f অফ 2x স্কোয়ার প্লাস 1। এবার fx কি আছে 3x, তাহলে 3 ইন্টু 2x স্কোয়ার প্লাস 1, x এর জায়গায় 2x স্কোয়ার প্লাস 1 বসাতে হবে, তাহলে এটা কত হলো 6x স্কোয়ার প্লাস 3। আচ্ছা, g অফ f অফ x, f অফ x কত আছে 3x, তাহলে g অফ 3x, তাহলে gx আছে কত 2x স্কোয়ার প্লাস 1, তাহলে x এর জায়গায় 3x বসাবো, তাহলে 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 1, তাহলে 2 ইন্টু 9x স্কোয়ার, ও সরি এখানে 3x এর হোল স্কোয়ার হবে, 3x এর হোল স্কোয়ার, তাহলে 3x এর হোল স্কোয়ার হচ্ছে 9x স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ 18x স্কোয়ার প্লাস 1। এবার বলছে f অফ g অফ x, তাহলে f অফ g অফ x মাইনাস g অফ f অফ x, দিস ইজ ইকুয়াল টু, এটা কি ছিল f অফ g অফ x 6x স্কোয়ার প্লাস 3, আর মাইনাস দিয়ে কি আছে এটা g অফ f অফ x, g অফ f অফ x কত বেরিয়েছে মাইনাস 18x স্কোয়ার প্লাস 1, তাহলে 6x স্কোয়ার প্লাস 3 মাইনাস 18x স্কোয়ার মাইনাস 1, এটাকে বিয়োগ করলে 2 মাইনাস 12x স্কোয়ার, তবুও 2 কমন নিলাম, 1 মাইনাস 6x স্কোয়ার, 6x স্কোয়ার। ঠিক আছে, এটাই তাহলে অ্যান্সার। তাহলে এর মান হলো 2 ইন্টু 1 মাইনাস 6x স্কোয়ার। ঠিক আছে, এটা অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে দেখো একটা শর্ট কোশ্চেন আছে, যেটা এইচএস 2024 সালে এসেছিল। 5টি পদযুক্ত একটি সেটে সম্বন্ধের সংখ্যা কত? তাহলে এ সেটের সংখ্যা হচ্ছে, কার্ডিনালিটি হচ্ছে 5, তাহলে এ ক্রস এ সেটে কতগুলো পদ থাকবে 5 ইন্টু 5 মানে 25। আর আমরা জানি যে এ সেটের যতগুলো সাবসেট আছে সেগুলি একটা সম্বন্ধ হয়, এবং একটা সেটের সাবসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার সেই সেটের যে কটা এলিমেন্ট আছে, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 25। তাহলে অ্যান্সার হবে আমার 4 এর দাগেরটা 2 টু দি পাওয়ার 25। নেক্সট প্রবলেম 4 দাগেরটা কি বলছে দেখো, fx ইকুয়াল টু 3x প্লাস 4 ডিভাইডেড বাই 5x মাইনাস 7, x বাস্তব এবং x নট ইকুয়াল টু 7/5, এবং gx ইকুয়াল টু 7x প্লাস 4 ডিভাইডেড বাই 5x মাইনাস 3, x বাস্তব এবং x নট ইকুয়াল টু 3/5 হলে দেখাও যে f কম্পোজ g অফ x ইকুয়াল টু g কম্পোজ f অফ x। ওকে, তাহলে f অফ x কোথায় কত দেওয়া আছে 3x প্লাস 4 ডিভাইডেড বাই 5x মাইনাস 7, আর g অফ x কত দেওয়া আছে 7x প্লাস 4 ডিভাইডেড বাই
5x minus 3। ঠিক আছে, তাহলে প্রথমে বার করছি f কম্পোজ g of x। তাহলে f of g of x, তাহলে f of কত, g of x কত, 7x plus 4 by 5x minus 3। তাহলে এটা fx কি আছে, 3 ইন্টু x এর জায়গায় বসাবো এবার 7x plus 4 divided by 5x minus 3 plus 4, হরে কি বসাবো, 5 into 7x plus 4 by 5x minus 3 plus 4 minus 7। এটাকে একটু কপি করে নেওয়া যায় কিনা দেখি। সাইডে লিখছি 3 into 7x plus 4 plus 4 into 5x minus 3। এবার দেখো ডিটেলসে বেশি করছি না, 5x minus 3 উপরে মাল্টিপ্লাই হয়ে গেল, নিচে 5x minus 3 থাকলো, এবং এক্ষেত্রেও নিচে 5x minus 3 থাকলো, সে দুটো কেটে গেল। তাহলে 5 হরে কি থাকছে, 5 into 7x plus 4 minus 7 into 5x minus 3। আচ্ছা, এবার ওপাশে লিখছি 3 into 7x plus কত আছে, plus 4 plus 4 into 5x plus minus 3। আচ্ছা, নিচে 5 into 7x plus 4, 5 into 7x plus 4 আর প্লাস দিয়ে 3 মাইনাস দিয়ে 7 into 5x minus 3, 7 into 5x minus 3। এটাকে ক্যালকুলেট করছি, তাহলে 21x plus 12 plus 20x minus 12 divided by 35x plus 20 minus 35x plus 21। তাহলে এখানে দেখো সেম ভাবে 12 কেটে গেল, আর এখানে 35x কেটে গেল। তাহলে উপরে কি থাকলো, 41x, 21x plus 20x 41x, নিচে হচ্ছে 41, তাহলে কেটে গিয়ে x থাকলো। এবার আমরা কি বার করব, এবার আমরা বার করব f কম্পোজ g কম্পোজ f of x। তাহলে g of f of x কি আছে, f of x কি আছে, তাহলে g of f of x কি ছিল, f of x ছিল 3x plus 4 divided by 5x minus 7। g of 3x plus 4 divided by 5x minus 7, একবার চেক করে নিই, 5x minus 7। আচ্ছা, এবার gx এ x এর জায়গায় এটা বসাবো, তাহলে gx কত ছিল, 7x plus 4 by 5x minus 3। এখানে লিখে নিচ্ছি 7x plus 4 by 5x minus 3। তাহলে বসাতে আমাদের সুবিধা হবে, তাহলে 7 into 3x plus 4 divided by 5x minus 7 plus 4, হ্যাঁ plus 4, আর 5 into 5x 3x plus 4 divided by 5x minus 7 minus 3। তাহলে আমি নিচের দিকে করছি, এটা হচ্ছে 7 into 3x plus 4 plus 5 into 4 into 5x minus 7, এবং আবারও নিচে 5x minus 7 ছিল, এবং এখানেও নিচে 5x minus 7 ছিল, দুটো কেটে গেল, আমি আর লিখছি না ওই জন্য। তাহলে নিচে হচ্ছে 5 into 3x plus 4 minus 3 into 5x minus 7। এটাকে মাল্টিপ্লাই করলে কি আসছে দেখো, 21x plus 28 plus 20x minus 28, আর নিচে আসছে 15x plus 20 minus 15x plus 21। আবার এখানে সেম ভাবে
উপরে নিচে এইগুলো কেটে যাচ্ছে, 28 কেটে গেল, আর নিচে 15x কেটে গেল। তাহলে কি থাকছে? 21x প্লাস 20x, উপরে থাকছে 21x প্লাস 20x, আর নিচে থাকছে 20 প্লাস 21। ওকে, 20 প্লাস 21 সেম 41x বাই 41, দ্যাট ইজ ইকুয়াল টু x। তাহলে অতএব f কম্পোজ g of x ইকুয়াল টু g কম্পোজ f of x ইকুয়াল টু x। তাহলে প্রমাণিত, দুটোই x এর সমান এসছে, তার মানে সমান এবং প্রমাণিত। এটাই প্রুফ করতে বলেছিল। দেখো, f কম্পোজ g of x এবং g কম্পোজ f of x এই দুটো সমান। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার 5। 5 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, প্রদত্ত স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n, সেট অফ ন্যাচারাল নাম্বার, এর উপর আর একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, xy বিলংস টু r, কখন? যখন x মাইনাস y 10 দ্বারা বিভাজ্য এবং xy বিলংস টু n। প্রমাণ করো যে r একটি সমতুল্যতা সম্বন্ধ। এটা HS 2023 সালে এসেছিল, ABTA পেজ নাম্বার 127, এরম একটা অঙ্ক আছে। এখানে একই অঙ্ক x মাইনাস y সাম 10, এখানে 10 দিয়ে দিয়েছে, কোথাও 5 দিয়ে দেয়, কোথাও 3 দিয়ে দেয়, কখন যে কোনো নাম্বার 7 দিয়ে দিতে পারে। সবগুলো একই, শুধু নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে, 5, 3, 7, 10 এগুলো। এই একটা অঙ্ক করে দিচ্ছি, পরেও আরেকটা HS পরীক্ষা আরেকবার এসেছিল, ওটা তোমরা নিজেরা করে নেবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা প্রথমে কি করছি, আর একটি সম্বন্ধ ন্যাচারাল নাম্বারের n এর উপর, তাহলে আর কিভাবে ডিফাইন করা আছে? আর ডিফাইন করা আছে এরকম ভাবে, x, y such that x minus y is না 10 দ্বারা বিভাজ্য, যেখানে x, y belongs to ন্যাচারাল নাম্বার। তাহলে প্রথমে আমি পরের পৃষ্ঠা থেকেই শুরু করছি। তাহলে প্রথমে আমাকে প্রমাণ করতে হবে কি, আর একটি সুষম সম্বন্ধ, ঠিক আছে, তাহলে আর সুষম সম্বন্ধ প্রমাণ করতে হবে। তাহলে এর জন্য কি দেখাতে হবে আমাকে, x, x belongs to r for all x belongs to ন্যাচারাল নাম্বার। এখানে ন্যাচারাল নাম্বারের সেট আছে। তাহলে দেখো, আমি নিচ্ছি একটা x, ধরি x belongs to ন্যাচারাল নাম্বার, একটি যে কোনো স্বাভাবিক সংখ্যা, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, এটা তোমাদেরকে বললাম এটা প্রমাণ করতে হবে। তো দেখো, x মাইনাস x দিস ইজ ইকুয়াল টু 0, 0 10 দ্বারা বিভাজ্য, 0 যে কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য। অতএব x, x belongs to r, রিলেশন r। তাহলে অতএব r একটি সুষম সম্বন্ধ। এবারে আমরা প্রমাণ করব কি, r হচ্ছে প্রতিসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ। এর জন্য আমাকে কি প্রমাণ করতে হবে, এখানের জন্য আমাকে প্রমাণ করতে হবে x, y belongs to r হলে দেখাতে হবে যে y, x belongs to r হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, x, y দুটো স্বাভাবিক সংখ্যা, যেটা ন্যাচারাল নাম্বার থেকে নিয়েছি, মানে x, y belongs to ন্যাচারাল নাম্বার মানে x, y দুটো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এবং x not equal to y ও ধরতে পারি, কারণ x equal to y কেসটা আমরা সসমতার মধ্যে প্রমাণ করে নিই। ঠিক আছে, এবার দেখো কি বলছে, যে আরো ধরি x, y belongs to r, মানে সেট অফ সেই r সম্বন্ধের মধ্যে আছে। তার মানে এটার মানেটা কি,
এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য, তার মানে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10m হবে, m বিলংস টু, যেখানে m বিলংস টু জেড, অখণ্ড সংখ্যার সেট, অখণ্ড পূর্ণ সংখ্যা, অখণ্ড পূর্ণ সংখ্যার সেট, অখণ্ড পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাকে দেখাতে হবে যে y মাইনাস এক্স সমান কত। y মাইনাস এক্স মানে মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা ইকুয়াল টু মাইনাস 10m, এই মাইনাসটাকে m এর সাথে দিয়ে দিচ্ছি, 10 ইন্টু মাইনাস m, তাহলে যেহেতু এটাও মাইনাস m বিলংস টু জেড, আচ্ছা যেহেতু এটা লিখি, যেহেতু মাইনাস m বিলংস টু এটা তো বলা হয়নি, তাহলে যেহেতু মাইনাস m বিলংস টু জেড, অতএব y মাইনাস এক্স 10 দ্বারা বিভাজ্য, তাহলে অতএব y মাইনাস এক্স বিলংস টু r। এটা প্রমাণ করে যে অতএব r একটি প্রতিসম সম্বন্ধ, সিমেট্রিক রিলেশন, প্রতিসম সম্বন্ধ। এবার কি করতে হবে, সংক্রমণ সম্বন্ধ কিনা দেখতে হবে, সংক্রমণ সম্বন্ধ কিনা দেখতে হবে। তাহলে সংক্রমণ সম্বন্ধ কিভাবে দেখে, এ কমা বি কমা সি এগুলো হচ্ছে এন এর মধ্যে থাকবে। আচ্ছা এ বি যদি আর এ থাকে এবং বি সি যদি আর এ থাকে, তাহলে দেখাতে হবে এ সিও আর এর মধ্যে আছে, এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাই আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমি ধরে নেবো যে এ বি সি তিনটে ন্যাচারাল নাম্বার যেগুলো সমান নয়, ধরি ওকে, ধরি এ কমা বি কমা সি বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তিনটে কেউই সমান নয়। ঠিক আছে, এবার এবং আরো ধরছি, এবং এ বি বিলংস টু আর, রিলেশন বি সি বিলংস টু আর। তাহলে এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে, আচ্ছা এ কমা বি বিলংস টু আর ইমপ্লাই করছে কি, এ কমা বি এটা বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট এ মাইনাস বি 10 দ্বারা বিভাজ্য, তার মানে বোঝাই যাচ্ছে যে এ মাইনাস বি ইকুয়াল টু 10 কে হবে, যেখানে কেটা জেড এর মধ্যে আছে, আর তারপরে বি কমা সি বিলংস টু আর, এখান থেকে বোঝা যাচ্ছে যে বি মাইনাস সি সেম 10 দ্বারা বিভাজ্য, তার মানে বোঝা যাচ্ছে যে এটাকে কে ওয়ান লিখছি, কে ওয়ান, তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু 10 কে টু, যেখানে কে টু বিলংস টু জেড। এবারে দেখো আমরা কি প্রমাণ করব, যে এ মাইনাস সি বিলংস টু জেড আর প্রমাণ করতে হবে। তাহলে এ কমা সি, আচ্ছা এ মাইনাস সি লিখছি, আমাকে প্রমাণ করতে হবে এ কমা সি, তাহলে এ কমা সি লিখছি, এর মধ্যে মিডিয়েটার হিসাবে বি কে আনছি, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, দেখো এ মাইনাস সি থাকলো, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 10 কে ওয়ান প্লাস 10 কে টু। ঠিক আছে, তাহলে 10 কমন নিলাম, কে ওয়ান প্লাস কে টু, আর এটাকে লিখি 10 কে থ্রি, যেখানে কে থ্রি ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু এবং কে থ্রি বিলংস টু জেড, কারণ দুটো পূর্ণ সংখ্যাকে যোগ করলে একটা পূর্ণ সংখ্যাই হয়। তাহলে এটা ইমপ্লাই করছে কি এ মাইনাস সি
10 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 10 দ্বারা বিভাজ্য, তার মানে a, c belongs to R। অতএব R সম্বন্ধটি একটি সংক্রমণ সম্বন্ধ। আচ্ছা, তারপরে পৃষ্ঠায় লিখছি যে অতএব আর একটি সসম, প্রতিসম, সংক্রমণ সম্বন্ধ, অর্থাৎ আর একটি সমতুল্যতা সম্বন্ধ মানে ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আবার একটু রিভাইন্ড করে দেখো। চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাওয়ার আগে বলি যে এই পর্যন্ত যদি তোমরা কিছু শিখে থাকো আমার ভিডিও থেকে, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে। তোমাদের একটা লাইক আমাকে প্রেরণা দেবে যাতে আমি আরও ভবিষ্যতে ভিডিও বানাতে পারি। এবং যদি তোমাদের মনে হয় ভিডিওটা হেল্পফুল হবে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে যাতে তারাও একটু উপকৃত হয়। এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, যাতে পরবর্তীকালে আমি যদি কোনো ভিডিও ছাড়ি তাহলে সেগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও, যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারো। ঠিক আছে, নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 6। মনে করো a equal to 1, 2, b equal to 1, 8 এবং f such that a to b চিত্রণ, যেখানে fx equal to x কিউব এবং g হচ্ছে a to b চিত্রণ, যেখানে gx equal to 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6 দ্বারা সংজ্ঞাত। তাহলে প্রমাণ করো যে f equal to g। এটা HS 2012 সালে এসেছিল। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য কি করতে হবে? প্রথমে লিখে নিচ্ছি a equal to 1, 2 আর b equal to কত 1, 8। এটাকে প্রমাণ করার জন্য আমাদের দেখাতে হবে যে f এর এবং g এর যে সংজ্ঞার অঞ্চল এবং সংজ্ঞার পাল্লা আছে দুটোই সমান। তাহলে দেখো f is from a to b, fx কিভাবে সংজ্ঞাত? fx equal to x কিউব। তাহলে a তে কি আছে 1 আর 2 আছে, তাহলে f of 1 কি হবে 1 কিউব, that is 1, and f of 2 কি হবে, this is equal to কত হচ্ছে 2 কিউব মানে 8। তাহলে f চিত্রণটা কিরকম হলো? এই চিত্রণটা হলো 1, 1 আর আরেকটা হচ্ছে 2, 8। এটা এই চিত্রণ। এবার দেখো জি চিত্রণটা কিরকম হচ্ছে। জি চিত্রণটা ডিফাইন করা আছে কিভাবে? জি এখানে জি such that a to b, জি কিভাবে ডিফাইন করা আছে? g of x equal to 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6। আচ্ছা, এভাবে ডিফাইন করা আছে। তাহলে জি অফ 1 কি হবে? যেহেতু জি এর মধ্যে এ সেটের মধ্যে দুটোই এলিমেন্ট আছে 1 আর 2, আর বি সেটের মধ্যে 1 আর 8। তাহলে এখানে দেখো জি অফ 1 কত হবে 6 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1 প্লাস 6। তাহলে এখানে 6 প্লাস 6 মাইনাস 11, দ্যাট ইজ 1। এবং জি অফ 2 কত হবে 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 2 প্লাস 6। তাহলে 24 প্লাস 6 মাইনাস 22, দ্যাট ইজ 8। তাহলে দেখো জি ফাংশনটা কি হলো 1, 1 এবং 1, 2, সরি 2,8 জি অফ 2 ইকুয়াল টু 8। তাহলে দেখো এই ফাংশনটাই ইকুয়াল টু এফ ফাংশন। তাহলে অতএব
এফ ইকুয়াল টু জি, প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, সমস্ত পূর্ণ সংখ্যার সেট জেড এর উপর একটি দ্বিনিধানী প্রক্রিয়া সার্কেল প্লাস নিম্নরূপে সংজ্ঞায়িত এ সার্কেল প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস 5 এবং এ বি বিলংস টু জেড, জেড মানে সেট অফ ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যার সেট, এই প্রক্রিয়াটি সংযোজ্য কিনা যাচাই করে দেখাও। এটা এইচএস 2015 সালে এসেছিল। ঠিক আছে, তাহলে এ সার্কেল প্লাস বি ইকুয়াল টু কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস 5, যেখানে এ বি বিলংস টু সেট অফ ইন্টিজার্স, পূর্ণ সংখ্যার সেট বা অখণ্ড সংখ্যার সেট। তাহলে দেখো আমরা কি করব, এ সার্কেল প্লাস বি সার্কেল প্লাস সি, এটাকে প্রথমে বি প্লাস সি করবো, যেখানে এ বি সি হচ্ছে, আচ্ছা প্রথমে লিখে নিই এ বি সি বিলংস টু জেড, অল আর ফ্রম সেট অফ ইন্টিজার্স। ঠিক আছে, প্রথমে বি প্লাস সি কে সার্কেল প্লাস করব, প্রথমে যে দ্বিনিধানী প্রক্রিয়া বা দ্বিপদ প্রক্রিয়াটা আছে সেটা বি প্লাস সি এর উপর অ্যাপ্লাই করব, তারপরে এ এর উপর, এবং পরবর্তীকালে এ প্লাস বি এর উপর প্রথমে অ্যাপ্লাই করব, তারপরে সি এর উপর, করার পর সি এর উপর। তাহলে এটা করছি বি প্লাস সি, তাহলে এ সার্কেল প্লাস এবং বি প্লাস সি এর উপর অ্যাপ্লাই করলে কি হবে, বি প্লাস সি প্লাস 5, তারপর এ প্লাস এই পুরোটাকে ডি ধরলাম, ধরার পর তাহলে এটা কি হলো, অ্যাপ্লাই করলে কি হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস 5 প্লাস 5, তাহলে এটা কত হলো, এ প্লাস বি প্লাস সি প্লাস 10। এবার দেখি এ সার্কেল প্লাস বি সার্কেল প্লাস সি, প্রথমে এ বি এর উপর দ্বিপদ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করব, তাহলে এ প্লাস বি প্লাস 5, এটা সার্কেল প্লাস সি, এটাকে এবার ডি ধরবো, ধরলে এ প্লাস বি প্লাস 5 প্লাস সি প্লাস 5, এবং এগুলো আমরা জানি যে যোগ যোগ প্রক্রিয়াটি একটি সংযোজ্য প্রক্রিয়া, সংযোজ্য না মানে অ্যাসোসিয়েটিভ মানে বিনিময়যোগ্য। তো এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস 10, তাহলে অতএব এ প্লাস বি সার্কেল প্লাস বি প্লাস সি, এটা ইকুয়াল টু এ সার্কেল প্লাস ব্র্যাকেটে বি সার্কেল প্লাস সি, অতএব অতএব প্লাস একটি, আচ্ছা একটি না দ্বিপদ প্রক্রিয়াটি একটি, প্লাস দ্বিপদ দ্বিনিধানী প্রক্রিয়াটি সংযোজ্য। এখানে উপরে লিখে দিচ্ছি, এখানে লিখছি সংযোজ্য। সংযোজ্য, তাহলে যাচাই করে দেখলাম হয়ে গেল। নেক্সট অঙ্ক 8 দাগেরটা কি বলছে দেখো, 8 মনে করো এফ ইজ ফ্রম আর টু আর, জি ইজ ফ্রম আর টু আর এবং এইচ ইজ ফ্রম আর টু আর, তিনটেই আর থেকে আর এ, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে একটা চিত্রণ, তিনটি যথাক্রমে এফ এক্স ইকুয়াল টু কস এক্স, জি এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 এবং এইচ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6 দ্বারা সংজ্ঞাত। তাহলে এইচ কম্পোজ জি কম্পোজ এফ চিত্রণটি নির্ণয় করো এবং তারপরে এইচ কম্পোজ জি কম্পোজ এক্স এর মান নির্ণয় করো যখন এক্স ইকুয়াল টু পাই বাই 3 এবং এক্স ইকুয়াল টু 2 পাই বাই 3। আচ্ছা, তাহলে আমার কাছে কি ইনফরমেশন আছে, এফ এক্স ইকুয়াল টু কস এক্স আর জি এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 আর এইচ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6 মাইনাস এক্স মাইনাস 6। ঠিক আছে, তাহলে এইচ কম্পোজ জি কম্পোজ এফ এটা প্রথমে করতে হবে। তো এটা কি আছে, এইচ কম্পোজ জি অফ এফ এক্স, তাহলে এইচ জি অফ এফ এক্স কি আছে কস এক্স আর জি এক্স কি আছে 2x প্লাস 1, তাহলে এইচ কম্পোজ জি অফ, আচ্ছা জি অফ এফ এক্স এর জায়গায় কস এক্স, তাহলে জি অফ কস এক্স, এরপর এইচ কম্পোজ জি অফ কস এক্স কি হবে, জি অফ কস এক্স হবে
এইচ কম্পোজ না, এইচ অফ, এরপরে জি এক্স এর জায়গায় জি কস এক্স বার করছি। জি কস এক্স কি হবে, এইচ অফ জি এক্স হচ্ছে 2x প্লাস 1, তাহলে 2 ইন্টু কস এক্স প্লাস 1। এবার এইচ এক্স কত আছে, এইচ এক্স আসে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6, তাহলে এইচ এইচ অফ 2 কস এক্স কি হবে, 2 cos x প্লাস 1 হোল কিউব মাইনাস 2 cos x প্লাস 1 আর মাইনাস 6। এটাকে ক্যালকুলেট করব, 8 cos কিউব x প্লাস 3 ইন্টু 4 cos স্কোয়ার x প্লাস 3 ইন্টু 2 cos x প্লাস 1 মাইনাস 2 cos x মাইনাস 1 মাইনাস 6। তাহলে এখান থেকে দেখো 8 cos কিউব x প্লাস 12 cos স্কোয়ার x, আর এখানে দেখো 6 cos x ছিল আর এখানে মাইনাস 2 cos x, তাহলে প্লাস 4 cos x, আর এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে গেছে, তাহলে মাইনাস 6। তাহলে আমরা কি পেলাম, এইচ কম্পোজ, আমরা পেলাম এইচ কম্পোজ জি কম্পোজ এফ অফ এক্স কত পেলাম, 8x কিউব 8 cos কিউব x প্লাস 12 cos স্কোয়ার x প্লাস 4 cos x মাইনাস 6। এবার আমাদেরকে বলেছিল বার করতে কি, এইচ কম্পোজ জি কম্পোজ অফ এক্স যখন এক্স ইকুয়াল টু পাই বাই 3 এবং এক্স ইকুয়াল টু 2 পাই বাই 3। তাহলে এবার আমি বার করছি এইচ কম্পোজ জি কম্পোজ এফ অফ পাই বাই 3, এখানে কি হবে 8 cos কিউব পাই বাই 3 প্লাস 12 cos স্কোয়ার পাই বাই 3 প্লাস 4 cos পাই বাই 3 মাইনাস 6। আর cos পাই বাই 3 মানে কত, হাফ, মানে পাই বাই 3 মানে 60 ডিগ্রি। ওকে, তো cos 60 ডিগ্রি মানে কত, cos 60 ডিগ্রি হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে 8 ইন্টু 1/2 হোল কিউব প্লাস 12 ইন্টু 1/2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 1/2 মাইনাস 6। তাহলে এটা হচ্ছে 8 ইন্টু 1/8 প্লাস 12 ইন্টু 1/4 প্লাস 2 মাইনাস 6। এটা 1 প্লাস 3 প্লাস 2 মাইনাস 6, দ্যাট ইজ 0। 3 প্লাস 1 4, 4 প্লাস 2 6, 6 মাইনাস 6 ইজ 0। আচ্ছা, এবার এইচ কম্পোজ জি কম্পোজ এফ অফ 2 পাই বাই 3 কত হবে, এক্স এর জায়গায় 2 পাই বাই 3 বসাবো, তাহলে 8 cos কিউব 2 পাই বাই 3 প্লাস 12 cos স্কোয়ার 2 পাই বাই 3 প্লাস 4 cos 2 পাই বাই 3 মাইনাস 6। এবার দেখো cos 2 পাই বাই 3 কত হবে, 2 পাই বাই 3 মানে পাই বাই 3 এর ডবল মানে 120 ডিগ্রি, তাহলে এখানে 90 প্লাস 30, 90 প্লাস 30 তার মানে আচ্ছা cos 120 ডিগ্রি, দিস ইজ cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ওকে, তাহলে সাইন 30 ডিগ্রি এবং cos এর জন্য আগে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি হবে। দিস ইজ ইকুয়াল টু মাইনাস সাইন 30 ডিগ্রি। মাইনাস সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, মাইনাস 30 ডিগ্রি মানে হাফ, কিন্তু এখানে মাইনাস হাফ হয়েছে, তাহলে 8 ইন্টু মাইনাস হাফের কিউব প্লাস 12 ইন্টু মাইনাস হাফের স্কোয়ার প্লাস 4 ইন্টু মাইনাস হাফ মাইনাস 6। তাহলে এটা হচ্ছে 8 ইন্টু মাইনাস 1/8, এটা স্কোয়ার করলে প্লাস হয়ে গেল, তাহলে 12 বাই ইন্টু 1/4 প্লাস এটা হচ্ছে প্লাস না মাইনাস, মাইনাস এই মাইনাসটা আগে চলে আসলো, তাহলে মাইনাস 2 মাইনাস 6। তাহলে এটা করলে হচ্ছে মাইনাস 1 আসছে প্লাস 4 আসছে, তারপরটা কি আসছে, মাইনাস 1 প্লাস 3 আর মাইনাস 2 মাইনাস 6, এটা প্লাস, ওকে প্লাস 3 হবে, প্লাস 3 মাইনাস 2 মাইনাস 6, তাহলে এটা হচ্ছে মাইনাস 6 দিয়ে 8 একে 9 আর প্লাস 3 মানে মাইনাস 6।
তাহলে অতএব H compose G compose F pi by 3 equal to 0 এবং H compose G compose F 2 pi by 3 equal to -6 এবং যেখানে আমরা অলরেডি বার করে ফেলেছি যে H compose G compose F of x equal to this is equal to 8 cos cube x plus 12 cos square x plus 4 cos x minus 6 ঠিক আছে এই পর্যন্ত অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট অঙ্ক 9 দাগের অঙ্কটা কি বলছে দেখো মনে করো সকল বাস্তব সংখ্যার সেট r এবং সকল x belongs to r এর জন্য f such that r2r একটি চিত্রণ যা fx equal to ax plus 2 দ্বারা সংজ্ঞায়িত যদি f compose f equal to ir হয় তবে a এর মান নির্ণয় করো এটা HS 16 সালে এসেছিল আচ্ছা তাহলে এটা f of x কি দিয়েছে ax plus 2 আর বলে দিয়েছে f compose f of x equal to ir মানে আইডেন্টিটি ফাংশনের বাংলাটা আমি জানি না ভুলে গেছি তো দেখে নিও এটা আইডেন্টিটি ফাংশন তাহলে f compose f of x কি হবে f of x তাহলে f of x কি আছে ax plus 2 আছে এই যে ax plus 2 তাহলে এটা লিখলাম তাহলে f of ax plus 2 কি হবে a into ax plus 2 plus 2 x এর জায়গায় ax plus 2 বসালাম এটা ক্যালকুলেট করলে কি হবে a স্কয়ার x plus 2a plus 2 এটা আসলো এবার বলেছে যে f compose f of x equal to আইডেন্টিটি r মানে আইডেন্টিটি ফাংশন মানে x তাহলে f compose f of x মানে equal to x তাহলে এটা পাচ্ছি কত a স্কয়ার x plus 2a plus 2 equal to x তাহলে শর্তানুসারে আচ্ছা তাহলে এটা কত পেলাম a স্কয়ার x minus x plus 2a plus 2 equal to 0 এখান থেকে কি পাচ্ছি x কমন নিলাম a স্কয়ার minus 1 আচ্ছা a বার করতে বলেছে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকে কি পাচ্ছি x কমন নিলাম a স্কয়ার minus 1 প্লাস এখান থেকে কি কমন নিলাম 2 কমন নিলাম a plus 1 equal to 0 এবার দেখো এই a স্কয়ার minus 1 এর মধ্যে আছে a minus 1 into a plus 1 তাহলে a plus 1 into a minus 1 plus 2 into a plus 1 this is equal to 0 পরের পৃষ্ঠায় যাচ্ছি তাহলে এখানে আমরা কত পেয়েছি this implies that আমরা ওটাই আরেকবার লিখে নিচ্ছি পরের আগের পৃষ্ঠায় আছে তো তাহলে x into a plus 1 into a minus 1 plus 2 into a plus 1 equal to 0 এখান থেকে দেখো a plus 1 কমন যাচ্ছে তাহলে a plus 1 কমন নিলাম তাহলে x into a minus 1 ওকে আচ্ছা এটা আরেকবার লিখছি x into a minus 1 plus 2 this equal to 0 তাহলে অতএব a plus 1 equal to 0 অথবা x into a minus 1 plus 2 equal to 0 এখান থেকে পাচ্ছি a equal to minus 1 আর এখান থেকে পাচ্ছি a minus 1 equal to minus 2 by x তাহলে a equal to minus 2 by x plus 1 বা 1 minus 2 by x এবার দেখো x এর এই দুটো ভ্যালুর জন্য আমরা f compose f equal to x পাবো বা আইডেন্টিটি রিলেশন ইন r তাহলে অ্যান্সার কি হবে অতএব a এর মান দুটি হলো -1 আর একটা হচ্ছে 1 minus 2 by x ঠিক আছে নেক্সট প্রবলেম কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো
স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n সেট অফ ন্যাচারাল নাম্বার এর উপর আর একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত xy বিলংস টু r কখন x মাইনাস y রাশিটি 5 দ্বারা বিভাজ্য সকল xy বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য প্রমাণ করো যে n এর উপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ। এটা এইচএস 16 সালে এসেছিল। আমি তোমাদের আগের বারেই বললাম এইচএস 23 সালে বোধহয় এটা এসেছিল এবং এটা ছিল 10 দ্বারা বিভাজ্য সেটা দেখাতে বলেছিল। তোমরা সেখানে 5-এর জায়গায় এই 10-এর জায়গায় শুধু 5 করে দেবে, মানে x মাইনাস এক্স এটা ইকুয়াল টু 0 যেটা 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য এটা করলে। তারপরে দেখো x মাইনাস ওয়াই যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা 5k হবে, তাহলে y মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে 5 ইন্টু মাইনাস k হবে, তাহলে এটাও 5 দ্বারা বিভাজ্য। আর x মাইনাস ওয়াই যদি 5 দ্বারা বিভাজ্য হয় 5m লিখলাম, আর y মাইনাস জেড যদি 5 দ্বারা বিভাজ্য হয় 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে 5n লিখলাম, তাহলে x মাইনাস ওয়াই মাইনাস প্লাস ওয়াই মাইনাস জেড দ্যাট ইজ ইকুয়াল টু x মাইনাস জেড, এবং এটাও y দ্বারা বিভাজ্য কারণ এটা হচ্ছে 5 ইন্টু m প্লাস n, এবং এগুলো সব যেহেতু m n k এগুলো সব যেহেতু সেট অফ ইন্টিজার্স মানে অখণ্ড সংখ্যা সেটের মধ্যে আছে, তাহলে এগুলো যোগ বিয়োগ সব করলে অখণ্ড সংখ্যাই হবে, মানে মাইনাস কেও অখণ্ড সংখ্যা হবে, এবং এখানে দেখো মাইনাস কেও জেড এর মধ্যে থাকবে এবং m প্লাস n ও জেড এর মধ্যে থাকবে। তাহলে তিনটেই হলো, এটা সসম হলো, এটা প্রতিসম হলো, এটা সংক্রমণ হলো, মানে হ্যাঁ সংক্রমণ সম্বন্ধ হলো, তাহলে তিনটেই হয়ে গেল, তাহলে সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, আশা করি এটা তোমরা করে নিতে পারবে। আচ্ছা, নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, আর একটি সম্বন্ধ যেখানে r ইকুয়াল টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু n এবং x প্লাস 3y ইকুয়াল টু 12, তাহলে r এর ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করো। এটা এইচএস 17 সালে এসেছিল। তাহলে r কি বলছে, r ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং এক্স ওয়াই কিভাবে সম্পর্ক যুক্ত x প্লাস 3y ইকুয়াল টু 12, এবং ন্যাচারাল নাম্বারের সেট কোনটা আমি আগে একটু লিখে নিই, 1 2 3 4 5 6 ডট 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 চলছে। ওকে, তাহলে এখানে দেখো আর এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো থাকবে আর রিলেশনের মধ্যে। আচ্ছা দেখো এখানে আমি সাইডে ক্যালকুলেট করে নিচ্ছি, আচ্ছা এখানেই ক্যালকুলেট করি। তাহলে এখানে দেওয়া আছে যে, আচ্ছা পাশে করছি x প্লাস 3y ইকুয়াল টু 12, তাহলে x ইকুয়াল টু আচ্ছা 3y ইকুয়াল টু 12 মাইনাস এক্স বাই 3, ওকে, এটা y ইকুয়াল টু বেরিয়েছে। তাহলে দেখো y ইকুয়াল টু, এখানে দেখো y কে তাহলে 3-এর মাল্টিপল হতে হবে বা গুণিতক হতে হবে, এবং 3-এর গুণিতক হতে গেলে এখানে এটাকে যদি আমি লিখি তাহলে 4 মাইনাস এক্স বাই 3, এটাকে আরেক ধাপ লিখলাম, 12কে 3 দিয়ে ভাগ করলাম 4 মাইনাস এক্স বাই 3, তাহলে দেখো 4 মাইনাস এক্স বাই 3, তাহলে এক্স বাই 3 কে একটা পূর্ণ সংখ্যা হতে হবে, কারণ এই এক্স ওয়াই গুলো সব ন্যাচারাল নাম্বার থেকে আসছে, সব যেহেতু পূর্ণ সংখ্যা এবং ন্যাচারাল নাম্বারই, তাহলে এক্স বাই 3 কে পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এক্স বাই 3 কে পূর্ণ সংখ্যা হতে গেলে কি হবে, এক্স ইকুয়াল টু 3 হবে, এক্স ইকুয়াল টু 3 হলে 3 বাই 3, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু 3 হলে ওয়াই ইকুয়াল টু হবে 3। আচ্ছা এক্স ইকুয়াল টু 6, এক্স ইকুয়াল টু 6 হলে কি হবে, এক্স ইকুয়াল টু 6 হলে হবে 6 বাই 3, এখানে 6 বাই 3 হচ্ছে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 2, তার মানে 4 মাইনাস 2 ইজ 2, ওয়াই ইকুয়াল টু 2 হচ্ছে। আর একটা এক্স ইকুয়াল টু 9, ওকে, এক্স ইকুয়াল টু 9 হলে কি হবে 9 বাই 3 মানে 3, এবং 4 মাইনাস 3 দ্যাট ইজ 1, তাহলে এক্স ইকুয়াল টু 9 হলে ওয়াই ইকুয়াল টু 1 হচ্ছে। দেখো এবার এর পরে যে এক্স ইকুয়াল টু যদি 12 নেই, এখানে যদি এক্স ইকুয়াল টু 12 নেই, তাহলে এক্স ইকুয়াল টু 12 হলে তাহলে 12 বাই 3 দ্যাট ইজ 4, তাহলে 4 মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 0, কিন্তু 0 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই, 1 থেকে শুরু হচ্ছে, তার মানে y ইকুয়াল টু 1 2 3 আর x ইকুয়াল টু 3 6 9, তাহলে আর এর মধ্যে কি আছে 3 3, তারপর 6 2 আর 9 1, এটা হচ্ছে আর এর মধ্যে, এই রিলেশনের মধ্যে এই এলিমেন্ট তিনটে আছে। তাহলে আর এর ক্ষেত্র কি হবে, আর এর ক্ষেত্র হবে এই প্রথম যে এলিমেন্ট গুলো আছে, এই যে ক্রমিক জোড় বা অর্ডার পেয়ারের মধ্যে যে প্রথম সংখ্যাগুলো আছে এগুলো,
তাহলে এগুলো কি আছে 369, তাহলে এটাই হচ্ছে আর এর ক্ষেত্র। আর আর এর পাল্লা কি হবে, যে দ্বিতীয় নাম্বারগুলো আছে, দ্বিতীয় নাম্বার বলতে 3 2 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 2 3, তাহলে এটাই আমার উত্তর, আর এর ক্ষেত্র ও পাল্লা। ওকে, ঠিক আছে। নেক্সট প্রবলেম, 12 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, a ইকুয়াল টু 1 2 3 4 সেটের উপর একটি প্রক্রিয়া স্টার নিম্নলিখিতভাবে সংজ্ঞাত a স্টার b ইকুয়াল টু a ইন্টু b মড 5 সকল a b বিলংস টু a এর জন্য। এর উপর স্টার প্রক্রিয়ার জন্য একটি বিভাজন ছক তৈরি করো এবং ছক থেকে দেখাও যে আর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া এবং প্রক্রিয়াটি এ সেটে বিনিময়যোগ্য। এটা এইচএস 2017 সালে এসেছিল। ওকে, তাহলে এ সেটের মধ্যে কি কি আছে, 1 2 3 4। এবার এই যে স্টারটা বলা আছে, এই স্টার দ্বিপদ মানে প্রক্রিয়াটা, এটা দ্বিপদ প্রক্রিয়া এখনো হয়নি। এই স্টার প্রক্রিয়াটা কিভাবে বলা আছে, এ স্টার বি ইকুয়াল টু এ ইন্টু বি মড 5। তোমরা জানো এ ইন্টু বি মড 5 মানে 5 দিয়ে এ বি ইন্টু বি কে ডিভাইড করতে হবে, যে রিমাইন্ডারটা থাকবে যা বা অবশেষটা থাকবে সেই অবশেষটাকেই বলা হবে, সেই অবশেষটাই হবে এ স্টার বি এর ভ্যালু। তাহলে দেখো আমি স্টার প্রক্রিয়াটা লিখছি। আচ্ছা, স্টার প্রক্রিয়াটাকে আমি লিখছি, বিভাজন ছক তৈরি করছি, চারটে আছে, 1 2 3 4, এখানে আবার চারটে টানতে হবে, 1 2 1 2 3 4, এখানে একটা টেনে দিই, ঠিক আছে। এবার দেখো এখানে টানছি, এইগুলো জুড়ে দিই একটু। আচ্ছা, এখানে স্টারটা লিখলাম, এখানে স্টার প্রক্রিয়াটা লিখলাম। আচ্ছা, এখানে আচ্ছা এ নেই, 1 2 3 4 আছে, 1 2 3 আর 4, এখানে 1 2 3 4। আচ্ছা, এবার দেখো 1 ইন্টু 1, 1 স্টার 1 মানে 1 স্টার 1, তাহলে 1 স্টার 1 মানে a ইন্টু বি, তাহলে 1 ইন্টু 1 দ্যাট ইজ 1, এবং 1কে 5 দিয়ে 5কে 1 দিয়ে ডিভাইড করলে, 5 দিয়ে 1কে ডিভাইড করলে ভাগশেষ থাকে 1, ভাগফল 0 থাকে, সেটা আমাদের দরকার নেই, ভাগ শেষ যেটা থাকে সেটা, তাহলে 1 ইন্টু 2, 2 1কে 2, এবং 5 দিয়ে 2কে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, এবং সেম 3কে 1 দিয়ে গুণ করলে 3 1কে 3, এবং 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, এবং 4কে 1 দিয়ে গুণ করলে 4 হয়, এবং 4ই অবশিষ্ট থাকে 5 দিয়ে ভাগ করলে, তাহলে এটা 1 2 3 4 হলো। সেম এই লাইনেও দেখো 1 2 3 4 হবে, কারণ এটা 1 এর সাথে আছে, 2 ইন্টু 1 করলে 2 হয়, 3 ইন্টু 1 করলে 3 হয়, 4 ইন্টু 1 করলে 4 হয়। এবার এই যে দ্বিতীয় সারিটা আছে তার সাথে এই দ্বিতীয় স্তম্ভটাকে করব, তাহলে দ্বিতীয় স্তম্ভ 2 ইন্টু 2 মানে 4, তাহলে এখানে 4 হবে, কারণ 5 দিয়ে 4কে ভাগ করলে 4ই ভাগশেষ থাকে। এবার দেখো এই 2কে 3 এর সাথে মাল্টিপ্লাই করব, তাহলে 3 দুগুণে 6, এবার 5 দিয়ে 6কে ডিভাইড করলে কত ভাগশেষ থাকে, 1 ভাগশেষ থাকে, তাহলে 1 লিখলাম। তাহলে এবার 2 গুণ 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়, 8কে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। এবার দেখো 3কে 2 দিয়ে গুণ করলে 6 থাকে, তাহলে 6কে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, 3 3কে 9, 9কে 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে, এবং এখানে ভাগশেষগুলো লিখতে হবে, যেটা হচ্ছে এই অপারেশনটা বা এই স্টার প্রক্রিয়াটা দেওয়া আছে, যেটা হচ্ছে মডের ডেফিনেশন বা সংজ্ঞা। এবার দেখো 3কে 4 দিয়ে গুণ করলে 12 হয়, 12কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণ 10, আর যোগ 2 মানে 2 ভাগশেষ থাকছে, তার মানে এটা হবে 2, এবং 4কে 2 দিয়ে গুণ করলে সেই 8, 8কে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকছে, 4কে 3 দিয়ে গুণ করলে 12, 12কে 5 দিয়ে ভাগ করলে 10, 5 দুগুণ 10, এবং 2 ভাগশেষ থাকছে। 4 ইন্টু 4, 4 4 16,
16কে 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 1 ভাগশেষ থাকছে। এটা হলো বিভাজন ছক। তাহলে বিভাজন ছক, ঠিক আছে, এটা হলো বিভাজন ছক। এবার দেখো, এবার বলছে যে এ এর উপর স্টার প্রক্রিয়াটির জন্য একটি বিভাজন ছক তৈরি করো। এটা বিভাজন ছক হয়ে গেল। ছক থেকে দেখাও যে এ স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া এবং এ সেটে বিনিময়যোগ্য। তাহলে বাকি রইল কি, দ্বিপদ প্রক্রিয়াটা আর বিনিময়যোগ্যতাটা প্রমাণ করতে হবে। তাহলে এবার দ্বিপদ প্রক্রিয়া হতে গেলে কি হতে হবে, এই যে বিভাজন ছকের মধ্যে প্রত্যেকটা যে এলিমেন্ট এসেছে সেগুলো এ সেটের পদ হতে হবে। তাহলে দেখো, অতএব আমরা বিভাজন ছক লক্ষ্য করলে দেখতে পাবো, বিভাজন ছকে প্রাপ্ত প্রত্যেকটি পদ এ সেটের অন্তর্গত। অর্থাৎ স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। কারণ বাইনারি অপারেশন ডিফাইন কি করে হয়, বাইনারি অপারেশনের সংজ্ঞা হচ্ছে স্টার হচ্ছে এ থেকে এ তে একটা অপারেশন, এ থেকে এ তে যখনই অপারেশন হয় সেটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, ওই জন্য যেহেতু আমরা বিভাজন ছকে দেখলাম যে বিভাজন ছকের যে কটা আমরা অপারেশন স্টার প্রক্রিয়াটা অ্যাপ্লাই করলাম বা প্রয়োগ করলাম, তখন দেখলাম যে আমরা স্টার প্রক্রিয়া অ্যাপ্লাই করার পরে আমরা এ সেটেরই পদগুলো পাচ্ছি। আবার এবার দেখাতে হবে বিনিময় যোগ্যতাটা। এই যে মেন ডায়াগোনালটা আছে, মুখ্য কর্ণ যেটা আছে 1441, এই মুখ্য কর্ণের দুপাশে সেম এলিমেন্ট আছে 1 1 1 1 3 3 4 4। তাহলে বিনিময়যোগ্য কিনা কি বলবো, আবার বিভাজন ছক লক্ষ্য করলে দেখা যায়, বিভাজন ছক লক্ষ্য করলে দেখা যায় যে ছকটি মুখ্য কর্ণের সাপেক্ষে প্রতিসম। তাই স্টার দ্বিপদ প্রক্রিয়াটি বিনিময়যোগ্য, অর্থাৎ কমিউটেটিভ। এটা পাশে লিখে দিচ্ছি, কমিউটেটিভ। ঠিক আছে, একদম বইয়ের ভাষাটাই লিখে দেবে। তাহলে এটা বিভাজন ছকটা দেখে কিভাবে দ্বিপদ প্রক্রিয়া বললাম, এটা দ্বিপদ প্রক্রিয়া বললাম যে বিভাজন ছকের মধ্যে যেসব এলিমেন্টগুলো আছে সেগুলো সব এ সেট থেকেই পাওয়া গেছে, সবগুলো এ সেটের মধ্যেই আছে, তাই এটা দ্বিপদ প্রক্রিয়া। কারণ একটা দ্বিপদ প্রক্রিয়া ডিফাইন করা হয়, সংজ্ঞায়িত করা হয় এ থেকে এ সেটের মধ্যে প্রক্রিয়াটি ডিফাইন থাকবে। মানে এ সেটের মধ্যে দুটো পদকে আমি যে প্রক্রিয়া দ্বারা কম্বাইন করলে বা অ্যাপ্লাই করলে প্রক্রিয়া দ্বারা আমরা এ সেটের পদ পাবো। কারণ দ্বিপদ প্রক্রিয়া এ সেট থেকে এ সেটে ডিফাইন করা থাকে, সংজ্ঞায়িত থাকে। মানে এ সেটের দুটো পদ নিয়ে আমরা স্টার প্রক্রিয়াটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এ সেটের পদই যদি পাওয়া যায় তাহলে আমরা সেটাকে দ্বিপদ প্রক্রিয়া বলা হয়। এটা দ্বিপদ প্রক্রিয়ার সংজ্ঞা আছে, তোমরা দেখবে। তাহলে এবং এই যে মুখ্য ডায়াগোনালটা আছে 1441, এর দুপাশে সাপেক্ষে এটা এই দ্বিপদ বিভাজন ছকটি একটি প্রতিসম,
বা সিমেট্রিক, সেই জন্য এটা হচ্ছে বিনিময়যোগ্য বা কমিউটেটিভ। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এই পর্যন্ত। নেক্সট প্রবলেম 13 কোশ্চেনটা কি বলছে দেখো। 13টা বলছে মনে করো সব বাস্তব সংখ্যার সেট আর এবং এফ আর থেকে আর একটি চিত্রণ এফ এক্স ইকুয়াল টু 2x² - 5x + 6 দ্বারা সংজ্ঞাত, তাহলে এফ অফ -3 এর মান নির্ণয় করো। এটা এইচএস 2018 হবে, 20118 হয়ে গেছে। এটা এইচএস 2018, ঠিক আছে? এটা কারেকশন করে নাও, এরকম তো। আচ্ছা, এইচএস 2018, ওকে। তাহলে এটা কি আছে, আমাকে বলেছে এফ ইজ ফ্রম আর টু আর, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে এফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, 2x² - 5x + 6। তাহলে এফ অফ -3 বার করতে বলেছে। তাহলে এফ অফ -3 কি হবে, শুধু এক্স এর জায়গায় -3 বসিয়ে দেবো। তাহলে 2 × -3 হোল স্কোয়ার মাইনাস 5 × -3 + 6 ইকুয়াল টু 2 × 3 -3 হোল স্কোয়ার মানে 9। তাহলে -5 × -3 দ্যাট ইজ +15 + 6, তাহলে 18 + 15 + 6, 18 আর 6 24 + 15 দ্যাট ইজ 39। তাহলে অতএব f of -3 equal to 39. Okay, I hope you understand. Next problem বলছে দেখো স্বাভাবিক সংখ্যা সমূহের সেট অফ ন্যাচারাল নাম্বার n এর উপর একটি সম্বন্ধ r প্রদত্ত রূপে সংজ্ঞাত, যে r ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু n এবং 2x + y ইকুয়াল টু 41। এবার বলছে দেখাও যে n এর উপর সংজ্ঞাত r সম্বন্ধটি অসম বা প্রতিসম বা সংক্রমণশীল বা কোনোটিই নয়। আচ্ছা, এখানে এটা মনে হচ্ছে অঙ্কটা ভুল আছে। এখানে হতে পারে এটা 41 নেই, অন্য কিছু আছে। তো দেখছি আমি করে, এটা অসম হবে না, সসম হবে। সসম হবে, এটা বা কোনোটিই নয়, সসম বা প্রতিসম বা সংক্রমণশীল কোনোটিই নয়। তার মানে এটা এইচএস এর 2018 সালে এসেছিল, যে n এর উপর সংজ্ঞাত আর সম্বন্ধটি সসম, প্রতিসম বা সংক্রমণশীল কোনোটিই নয়। তিনটে সম্বন্ধ যে কটা আছে সেগুলোর মধ্যে কোনোটাই নয়। তাহলে এটা নিশ্চয়ই 5 নম্বরের কোশ্চেন এসেছিল। আচ্ছা, তাহলে এটা সসম আমরা চেক করছি, সসমতা। আচ্ছা, এখানে আমরা আগে লিখে নিই যে x ইকুয়াল টু ও r ইকুয়াল টু এক্স ওয়াই সাজ দ্যাট x, y বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং কি দেওয়া আছে, এবং 2x + y ইকুয়াল টু 41। ওকে, তাহলে সসমতা চেক করছি। আচ্ছা, তাহলে x, x, তাহলে দেখছি যে x, x বিলংস টু আর কিনা, মানে এই যে সম্বন্ধটা। তাহলে যদি x, x বিলংস টু আর হয়, ধরে নিচ্ছি x, x বিলংস টু আর, ধরি x, x বিলংস টু আর, তার মানে 2 × x প্লাস আবার x ইকুয়াল টু y, যেহেতু এটা ইকুয়াল টু 41 মানে 3x ইকুয়াল টু 41। তাহলে x ইকুয়াল টু 41/3, এটা কোনো ন্যাচারাল নাম্বার নয়। তাহলে এখানে যে নাম্বারটা দেওয়া আছে, আমার মনে নেই এটা সঠিক কিনা। তো এটা যদিও বা 3 দ্বারা ডিভিজিবল হতো, বা এটা যদি 42ও থাকতো, ধরে নাও এটা 42 আছে, 42 আছে, তাহলে এটা x ইকুয়াল টু 42/3, তার মানে 14 হতো। 3 × 14 = 42। তাহলে দেখো একমাত্র x ইকুয়াল টু 14 হলে 14, এটা বিলংস টু আর হতো, বাকিগুলো হতো না। তাহলে আমরা লিখতাম যে x, x ডাজ নট বিলংস টু আর, সকল x বিলংস টু n এর জন্য, অতএব এটা অতএবের জন্য লিখলাম। তাহলে তারপরে পৃষ্ঠায় লিখছি অতএব আর একটি
সসম সম্বন্ধ নয়, সসম সম্বন্ধ নয়। ঠিক আছে, তারপরে চেক করব কি, আমরা তারপরে চেক করব প্রতিসমতা। প্রতিসমতা, প্রতিসমতাটা চেক করি। আচ্ছা, ধরি এক্স ওয়াই বিলংস টু আর। এখানে কিন্তু সমস্ত এক্স ওয়াই এর জন্য নয়, আমার একটা এক্স ওয়াই যদি বিলংস টু আর হয় তাহলে ওয়াই এক্স দেখতে হবে। তাহলে অতএব এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 41। আচ্ছা, আমি এখানে 42 ধরেই করছি, কারণ আই থিঙ্ক 42 ধরে করলে ঠিক হবে। তাহলে আমি এটা 42 ধরে করছি, তাহলে এটাকে আমি 42 করছি। তাহলে এক্স 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 42। ওকে, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 42, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 42। এবার দেখো সামথিং এক্স ওয়াই ইকুয়াল টু আছে। এবার যদি আমি এখান থেকে কি আসছে দেখো, 2x ইন্টু ওয়াই ইকুয়াল টু 42। তাহলে দেখো এমন এমন একটা এক্স এবং এমন একটা ওয়াই নাও যাতে 2x ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 42 হয়। যেমন ধরো দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 42 মাইনাস ওয়াই বাই 2। তাহলে এক্স ইকুয়াল টু কি পাচ্ছি, যেহেতু সব ন্যাচারাল নাম্বার, তাহলে ওয়াই ইকুয়াল টু আমি 2 ধরছি, 2 ধরলে 40/2 মানে 20, আর ওয়াই ইকুয়াল টু পাচ্ছি আমি 2। এবার দেখো ওয়াই কমা এক্স দিস ইকুয়াল টু, আচ্ছা এটা না লিখে আমি লিখছি 2 ইন্টু ওয়াই মাইনাস প্লাস এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 প্লাস 20, এটা হচ্ছে 4 প্লাস 20 দ্যাট ইজ 24, নট ইকুয়াল টু 42 বা 41 যাই ধরো না কেন, আমি 42 ধরেই করছি। তাহলে অতএব দ্যাট ইমপ্লাইজ, আচ্ছা অতএব না লিখে ইমপ্লাইজ লিখি, দ্যাট ইমপ্লাইজ কি ওয়াই কমা এক্স ডাজ নট বিলংস টু আর। অতএব আমরা একটা পেয়ার, অর্ডার পেয়ার পেলাম। তাহলে অতএব 20,2 বিলংস টু আর, কিন্তু 2,20 ডাজ নট বিলংস টু আর। তাহলে অতএব আর একটি প্রতিসম সম্বন্ধ নয়, প্রতিসম সম্বন্ধ নয়। এবার দেখব সংক্রমণশীল বা সংক্রমণশীলতা, সংক্রমণতা, সংক্রমণতা। এটা হচ্ছে সংক্রমণতা। সংক্রমণতা কি বলছে, সংক্রমণতাটা কিরম ছিল, এ কমা বি, এ বি সি আমি ধরলাম বিলংস টু ন্যাচারাল নাম্বার, তিনটে ন্যাচারাল নাম্বার। আমাকে এই সংক্রমণশীলতাটাই প্রমাণ করার জন্য আমাকে একটু মাথা খাটাতে হবে। দেখো কি করতে হবে, এ বি সি, আচ্ছা তিনটে আমি এই যেহেতু এগুলো নয় প্রমাণ করতে বলেছে, আমাকে জেনারেলি আমাকে প্রুফ করতে বলে যে এইটা সসম সম্বন্ধ বা প্রতিসম সম্বন্ধ বা সংক্রমণ সম্বন্ধ, তাহলে জেনারেল হিসাবে আমাকে এবিসি নিয়ে প্রুফ করতে হবে। এবার যেহেতু বলেছে এখানে যে এগুলো সংক্রমণ সম্বন্ধ বা সসম সম্বন্ধ, সংক্রমণ বা প্রতিসম নয়, তাহলে আমি যদি একটা উদাহরণ দেখাতে পারি তাহলেই হবে। তাহলে আমি এখানে ব্যাক ক্যালকুলেশন তোমরা সাইডে করছি, এক্স ওয়াই বিলংস টু আর হবে এবং ওয়াই জেড বিলংস টু আর হবে। তাহলে তার মানে কি এক্স 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 42 হবে, আর 2y প্লাস জেড ইকুয়াল টু 42 হবে। তাহলে এখানে ধরো আমি সেম ধরছি, এখানে যদি y ইকুয়াল টু 2 ধরি, আচ্ছা তাহলে x ইকুয়াল টু কত নিচ্ছি আমি, 20 হচ্ছে, y ইকুয়াল টু 2 হচ্ছে, আগে সসমতা দিয়েই করছি। তাহলে z ইকুয়াল টু কত হচ্ছে 2 ইন্টু 4, তাহলে 4 42 থেকে 4 বাদ দিলে 38। এবার দেখো তাহলে এখানে আমি নিচ্ছি, ধরি এগুলো দিয়ে হয়ে যাবে, ধরি x ইকুয়াল টু 20, y ইকুয়াল টু 2 এবং z ইকুয়াল টু 38, এগুলো সব ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো 2x প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু 20 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 42, এবং
2 into y plus z, that is equal to 2 into 2 plus 38, তাহলে 4 plus 38, it is also equal to 42. তাহলে অতএব x y এবং belongs to r এবং y z belongs to r. এটা কিন্তু তোমরা করবে না, এটা তোমরা সাইডে করে নেবে ক্যালকুলেশনটা, এটা তোমরা খাতায় লিখবে না বা এটা রাফে করে নেবে। তাহলে এটা হলো। এবার কিন্তু দেখো 2x প্লাস জেড কত হয়, 2 ইন্টু 20 প্লাস 38 মানে 40 প্লাস 38 মানে 78, ইট ইজ নট ইকুয়াল টু 42। তাহলে অতএব দ্যাট ইমপ্লাইজ কি, অতএব না লিখে দ্যাট ইমপ্লাইজ লিখছি, দ্যাট ইমপ্লাইজ x, z ডাজ নট বিলংস টু r। তাহলে অতএব r একটি সংক্রমণ সম্বন্ধ নয়, সংক্রমণ সম্বন্ধ নয়। তো এটাই প্রমাণ করতে বলেছিল যে আর সমও নয়, সংক্রমণও নয়, প্রতিসমও নয়। তাহলে দেখো, দেখাও যে আর সসমও নয়, প্রতিসমও নয়, সংক্রমণ কোনোটাই নয়। ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে আমি লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 15 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, মনে করো এ ইকুয়াল টু 1 2 3 একটি সেট, এর উপর একটি সম্বন্ধের সংজ্ঞা দাও যা এর উপর সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণশীল নয়। তাহলে এ সেটটা দেওয়া আছে কি 1 2 আর 3। এবার এ সেটের উপর আর একটা সংজ্ঞা দিতে বলেছে, সম্বন্ধ ডিফাইন করতে বলেছে, যে সম্বন্ধটা সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণশীল নয়। তার মানে সসম হওয়ার জন্য প্রত্যেকটা পদ মানে প্রত্যেকটা এলিমেন্ট মানে 1 2 3 এই প্রত্যেকটার জন্য 1, 1 2, 2 আর 3, 3 এই তিনটে আর এর মধ্যে থাকতে হবে। তাহলে আমরা আগে সংক্রমণ সসম করে নিই। তাহলে 1, 1 2, 2 এবং 3, 3 এটা দিলাম। এবার দেখো এই সসম সম্বন্ধটাই আসলে একটা প্রতিসম সম্বন্ধ, কারণ এখানে x ইকুয়াল টু y আছে, x ইকুয়াল টু y, তাহলে x, y যদি থাকে তাহলে y, x এটাও আছে। আসলে এটা একটা সসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ, কিন্তু তবুও আমরা কিছু সসম প্রতিসম হওয়ার জন্য আমরা কিছু এলিমেন্ট এতে দেবো, যেটা হচ্ছে 1, 2 1, 3 1, 3 আর 2, 3। এবার দেখো এর জন্য দিতে হবে 2, 1 এরপর দিচ্ছি 3, 1 আর 3, 2। এবারে দেখো এইটা দিলে আমাদের কি সমস্যা হচ্ছে, এখানে দেখো এই সম্বন্ধটা সংক্রমণশীল হয়ে যাচ্ছে কিভাবে, a, b belongs to r, এতে 1, 2 b, c b, এদিকে b, c হচ্ছে b, c হচ্ছে এটা b, c belongs to r, এটাও belongs to r। এবার দেখো a, c হয়ে যাচ্ছে belongs to r। a, c কিভাবে হচ্ছে, a, c দেখো এখানে 1, 3 আছে, সরি এটা b, c নয়, b, c টা হচ্ছে এই পরেরটা, এটা হচ্ছে b, c। তার মানে দেখো a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু 3 নিলে 1, 2 belongs to r, 2, 3 belongs to r এবং 1, 3 belongs to r হচ্ছে। তাহলে এটা সংক্রমণশীল হয়ে যাচ্ছে, তাহলে আমাকে এখান থেকে 1, 3টা সরাতে হবে এবং তার সাথে সাথে 3, 1টাও সরাতে হবে যাতে আমার এটা প্রতিসম থাকে। তাহলে এখান থেকে আমি 2, 3টা 1, 3 আর 3, 1টা সরিয়ে দিলাম। তাহলে এখানে আমার কি হলো, এখান থেকে আমি 1, 2 এর সাথে 1, 3
1,3টা সরিয়ে দিলাম। তাহলে এখানে আমি দিচ্ছি 2,3। তাহলে 1,3টা সরিয়ে দিলাম। তাহলে এটা সংক্রমণশীল হলো না। ঠিক আছে? তাহলে এটা সংক্রমণশীল হলো না 1,3টা দিলাম না বলে। আচ্ছা, এবার চেক করতে হবে প্রতিসম আছে কিনা, প্রতিসমতাটা লঙ্ঘিত হয়ে যায়নি কিনা। তাহলে এখানে a, b এবং b, c দিলাম, 1,3 দিলাম না। এবার 2,1 দিলাম। আচ্ছা, 2,1 দিলাম, 3,2 দিলাম। এখানে এটা প্রতিসম করার জন্য এটাকে এই আরো 4টে দিলাম, এই দুটো অ্যাড করলাম। কিন্তু দেখো এক্ষেত্রেও দেখো সেম হয়ে যাচ্ছে, a, b এবং b, c। এখানে 1,2 আছে, 1,2 belongs to r এবং 2,1 belongs to r। এরপর দেখো 1,1 belongs to r তো আগে থেকেই আছে, এই যে। তাহলে এক্ষেত্রেও এটা সংক্রমণশীল হয়ে যাচ্ছে। তাহলে এটা 1,2 এবং 2,1 এটা কোনোটাই দেওয়া যাবে না। সিমিলারলি এখানে যদি 2,3 দিই তাহলে 3,2 আছে, তাহলে 2,2 এখানে আছে, এটাও সংক্রমণশীল হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোনোটাই দেওয়া যাবে না। তার মানে এই যে আর সেটের উপর, এই এ সেটের উপর একমাত্র সসম সম্বন্ধটাই সসম এবং প্রতিসম, কিন্তু সংক্রমণশীল নয়। ঠিক আছে? তাহলে সেই সম্বন্ধটা কি হবে? এইটা, এটা এসেছিল 2019 সালের পরীক্ষায়। ওকে, অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক 16 দাগেরটা কি বলছে দেখো, যদি R1 R2 দুটি সমতুল্যতা সম্বন্ধ এ সেটে সংজ্ঞাত হয়, তবে প্রমাণ করো যে R1 ইন্টারসেকশন R2 একটি সমতুল্যতা সম্বন্ধ হবে যেখানে a নট ইকুয়াল টু 5। এটা 2019 সালের পরীক্ষায় এসেছিল। ঠিক আছে? তাহলে এখানে R1 একটি সমতুল্যতা সম্বন্ধ, একটি সমতুল্যতা সম্বন্ধ, আর R2 ও একটি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে প্রমাণ করতে হবে যে R1 ইন্টারসেকশন R2, তাহলে প্রমাণ করতে হবে যে R1 ইন্টারসেকশন R2 একটি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আমাকে দেখাতে হবে কি, যে R1 ইন্টারসেকশন R2 একটি সসম সম্বন্ধ, সসম, প্রতিসম ও সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ সম্বন্ধ, তাহলে এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে? তাহলে দেখো আমার এখানে কি আছে, অলরেডি R1 একটি সমতুল্যতা সম্বন্ধ এবং R2 একটি সমতুল্যতা সম্বন্ধ। আচ্ছা, তাহলে এটা একটা সেট, এটা একটা সেট। তাহলে আমরা ধরছি যে ধরি x belongs to R1 ইন্টারসেকশন R2। ঠিক আছে? একটি আরবিটারি এলিমেন্ট। আচ্ছা, আরবিটারি এলিমেন্টকে কি বলে বাংলায় আমার ঠিক খেয়াল নেই। ঠিক আছে? এবার তার মানে কি, x belongs to R1 এবং x belongs to R2, এখান থেকে এটা পাওয়া যাচ্ছে। তাহলে 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 x belongs to R1 মানে কি, x, x belongs to R1 এবং x, x belongs to R2, কারণ R1 ও R2 দুটি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে?
এরপর দেখো, তাহলে এক্স কমা এক্স বিলংস টু R1 ইন্টারসেকশন R2। তাহলে এটা ইমপ্লাইজ করছে কি, অতএব R1 ইন্টারসেকশন R2 একটি সসম সম্বন্ধ। আচ্ছা, তার আগে এটা লিখে দিই, যেহেতু এক্স, আচ্ছা যেহেতু এক্স একটি আরবিট্রারি এলিমেন্ট, অতএব R1 ইন্টারসেকশন R2 একটি সসম সম্বন্ধ। যেহেতু এক্স আমরা যে কোনো একটা এলিমেন্ট নিয়েছি, তাহলে সমস্ত এক্স যেগুলো R1 ইন্টারসেকশন R2 র মধ্যে আছে, সবার জন্যই এক্স কমা এক্স R1 ইন্টারসেকশন R2 র মধ্যে আছে। এবার আমরা ধরছি যে এক্স কমা ওয়াই বিলংস টু R1 ইন্টারসেকশন R2। এরকম ভাবে সবগুলো প্রমাণ করতে হবে, এক্স কমা ওয়াই বিলংস টু R1 কমা R2 এবং এক্স কমা ওয়াই বিলংস টু এইটা R1 ইন্টারসেকশন R2। এই দুটো হচ্ছে এলিমেন্ট, আর এটা হচ্ছে অর্ডার পেয়ার, যেটা হচ্ছে রিলেশন। ওকে, তাহলে এবারে লিখছি যে এক্স কমা ওয়াই বিলংস টু R1 এবং এক্স কমা ওয়াই বিলংস টু R2। এখান থেকে কি পাচ্ছি, আচ্ছা এখানেই লিখে দিই, y কমা এক্স বিলংস টু R1 এবং y কমা এক্স বিলংস টু R2। আচ্ছা, কি কারণ, যেহেতু R1 ও R2 দুটিই সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এটা ইমপ্লাই করছে যে y কমা এক্স বিলংস টু R1 ইন্টারসেকশন R2, অতএব R1 ইন্টারসেকশন R2 একটি প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, এবার আমাকে সংক্রমণতা দ্বারা প্রমাণ করতে হবে। তাহলে ধরি এক্স ওয়াই জেড বিলংস টু R1 ইন্টারসেকশন R2। এবার আরো ধরছি যে এক্স কমা ওয়াই বিলংস টু R1 ইন্টারসেকশন R2 এবং y কমা জেড বিলংস টু R1 ইন্টারসেকশন R2। তাহলে এখান থেকে কি পাচ্ছি, যে এক্স কমা ওয়াই বিলংস টু R1 এবং y কমা জেড বিলংস টু R2। তাহলে আবার পাশে লিখছি, এবং এই এবংটার সাথে এটা হচ্ছে ইন্টারসেকশনের এবং y কমা জেড বিলংস টু R1 এবং y কমা জেড বিলংস টু R2। এখান থেকে কি পাচ্ছি, এক্স কমা ওয়াই বিলংস টু R1 এবং y কমা জেড বিলংস টু R1 এবং x কমা ওয়াই বিলংস টু R2 এবং y কমা জেড বিলংস টু R2। এবার দেখো এখান থেকে পাচ্ছি, নিচে আছে, এপাশে আছে, এখানে আছে এক্স কমা ওয়াই বিলংস টু R1, y কমা জেড বিলংস টু R1। তাহলে এখান থেকে আমি পাবো দ্যাট ইমপ্লাইজ এক্স কমা জেড বিলংস টু R1 এবং এখানে সেম আছে এক্স কমা ওয়াই বিলংস টু R2 এবং y কমা জেড বিলংস টু R2। তাহলে আমি পাবো যে এক্স কমা জেড বিলংস টু
কাট কাট কাট। বন্ধ কর দে। যেহেতু R1 ও R2 দুটি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে, এটা লিখে দিলাম পাশে। This implies x, z belongs to R1 intersection R2, তাহলে অতএব R1 intersection R2 একটি সংক্রমণ সম্বন্ধ, তাহলে তিনটেই সম্বন্ধ হয়ে গেল। তাহলে অতএব R1 intersection R2 সসম প্রতিসম ও সংক্রমণ সম্বন্ধ। অতএব R1 intersection R2 একটি সমতুল্যতা সম্বন্ধ। এবং প্রমাণিত। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে পরের অঙ্কটা যাচ্ছি। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। এবং এই ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করবে, লাইক বাটনে প্রেস করবে, ওকে। আর যদি তোমরা মনে করো যে এরপরে আরও তোমাদের এরকম ভিডিও চাই তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে এই ভিডিওর রিচ বাড়িয়ে দাও, ঠিক আছে। 17 দাগের অঙ্কটা কি বলছে, স্বাভাবিক সংখ্যার সেট n এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার সংজ্ঞায়িত হয় a স্টার b ইকুয়াল টু a প্লাস 2b বাই 3 সকল a b বিলংস টু n এর জন্য। এই দ্বিপদ প্রক্রিয়াটি সংযোগ কিনা আলোচনা করো। সংযোগ বলতে ওই সংযোজ্যতা, সংযোগ বলতে সংযোজ্যতা, অ্যাসোসিয়েটিভিটি, এটা চেক করতে বলছে। এইচএস 2020 সালে এসেছিল। আচ্ছা, এটার জন্য আমরা কি করব, সেই এবিসি নিয়ে নেব। আচ্ছা, সংযোজ্যতা চেক করতে বলছে, সংযোজ্যতা বা সংযোগ, অ্যাসোসিয়েটিভ কিনা প্রুফ করতে বলছে। তাহলে এ স্টার বি কিভাবে ডিফাইন করা আছে, এ প্লাস 2b বাই 3। আচ্ছা, এবার এ স্টার বি স্টার সি, প্রথমে বি স্টার সি করব। তাহলে এ স্টার বি স্টার সি মানে বি প্লাস 3c বাই 3, সরি 2c বাই 3। এবার এ স্টার বি কি হবে, এ স্টার বি হবে তাহলে এ প্লাস 2b মানে এটা এবার বি হচ্ছে, তাহলে 2 ইন্টু বি প্লাস 2c বাই 3 বাই 3। তাহলে এটা কত হচ্ছে, এ প্লাস 2b প্লাস 2c বাই 3 বাই 3। তাহলে এটা হচ্ছে 3a প্লাস 2b প্লাস 2c বাই 9। এটা হচ্ছে এ ব্র্যাকেটে বি স্টার সি। এবার আমরা বার করব এ স্টার বি ব্র্যাকেটে, তারপরে হচ্ছে সি। এবার আমরা বার করব এ স্টার বি স্টার সি এবং এ স্টার বিটা আগে করব। তাহলে এটা কি ছিল, এ স্টার এ প্লাস 2b বাই 3 স্টার সি। তাহলে এবার এটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে। তাহলে এটা করলে হবে এ প্লাস 2b বাই 3 প্লাস সি ও 2c বাই 3। এটা কত হচ্ছে, এ প্লাস 2b প্লাস 6c ডিভাইডেড বাই 9। তাহলে এটা দেখো, তাহলে অতএব এ স্টার বি স্টার সি নট ইকুয়াল টু এ স্টার ব্র্যাকেটে বি স্টার সি। অতএব স্টার দ্বিপদ প্রক্রিয়াটি
সংযোগ নয়, মানে অ্যাসোসিয়েটিভ নয়, অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছিল যে সংযোগ কিনা চেক করো। ওকে, তাহলে নেক্সট প্রবলেম। 2022 সালের কোশ্চেনটা এসেছিল যে 18 টাকাটা কি বলছে দেখো, অখণ্ড সংখ্যাসমূহের সেট জেড এর উপর স্টার একটি প্রক্রিয়া নিম্নলিখিতভাবে সংজ্ঞাত হয় a স্টার b ইকুয়াল টু a প্লাস b মাইনাস 2, যেখানে a b বিলংস টু z। এখানে প্রথমটা দেখাতে বলেছে, দেখাও যে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া এবং স্টারের একরূপ বা আইডেন্টিটি উপাদান নির্ণয় করো। আর 3 নম্বর হচ্ছে একটি পদ a বিলংস টু z এর ইনভার্স পদ নির্ণয় করো। আচ্ছা, তাহলে স্টার কিভাবে সংজ্ঞাত আছে? স্টার একটি দ্বিপদ, আচ্ছা একটি প্রক্রিয়া, এটা দেখাতে বলেছে দ্বিপদ প্রক্রিয়া। তাহলে a স্টার b কিভাবে সংজ্ঞাত আছে? a প্লাস b মাইনাস 2। আচ্ছা, এটাকে আমাকে প্রথমে দেখাতে হবে এটা দ্বিপদ প্রক্রিয়া। আমি তোমাদের বললাম যে দ্বিপদ প্রক্রিয়া কিভাবে দেখাতে হবে। একটি প্রক্রিয়া স্টার যেটা দ্বিপদ প্রক্রিয়া হবে যখন স্টারটা মানে জেড সেটের এলিমেন্টের উপর স্টার অ্যাপ্লাই করলে জেড সেটের এলিমেন্টই পাওয়া যাবে। তার মানে স্টার হচ্ছে জেড থেকে জেডে হবে। তাহলে দেখো, আমরা যদি দুটো সংখ্যা নেই, তাহলে a, b বিলংস টু z, তাহলে a প্লাস b অলসো বিলংস টু z এবং a প্লাস b মাইনাস 2 দিস ইজ অলসো বিলংস টু z। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে কি দাঁড়াচ্ছে? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে স্টার প্রক্রিয়াটি জেড সেটের উপর ক্রিয়া করলে যে পদগুলি পাওয়া যায় সেগুলি জেড সেটেরই পদ। অতএব ফাই একটি দ্বিপদ প্রক্রিয়া আচ্ছা ফাই একটি প্রক্রিয়া যেটি জেড সেট থেকে জেড সেটে সংজ্ঞাত। অতএব স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এবার 2 নম্বরটা কি বলেছিল? 2 নম্বরটা বলেছিল স্টার এর একরূপ উপাদান নির্ণয় করো। তাহলে স্টারের একরূপ উপাদান কিভাবে নির্ণয় করতে হবে? আমাকে ধরি ই হলো স্টার প্রক্রিয়ার, দ্বিপদ না লিখছি না, দ্বিপদ প্রক্রিয়ার এক সম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট, এক সম উপাদান। তাহলে এ স্টার ই ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ হবে। তাহলে এ স্টার ই কি হবে? এ প্লাস ই মাইনাস 2, আর ই স্টার এ কি হবে? ই প্লাস এ মাইনাস 2, সবগুলোই এ হবে। তাহলে এটা যে কোনো একটা ক্যালকুলেট করলেই হবে। এ প্লাস ই মাইনাস 2 ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে এ কেটে গেল, কেটে গিয়ে ই ইকুয়াল টু 2 এসে গেল। আচ্ছা, ই মাইনাস 2 ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ ই ইকুয়াল টু 2।
তাহলে অতএব স্টার দ্বিপদ প্রক্রিয়াটির এক সম উপাদান হলো হলো 2। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, এখানে যখন প্রথম অঙ্কটা করছি এখানে তখন আমরা একটা এরকম খাতার পাশে এরকম একটা স্কোয়ার এঁকে দেবে। তারপরে যখন দ্বিতীয় অঙ্কটা করছি, স্টার্ট করছি, তখন এখানে দুটো স্টার এঁকে দেবে, এই স্কোয়ার এঁকে দেবে। তারপরে যখন আমরা 3 নম্বরটা করব, ও সরি 3 নম্বরটা করব, এখানে 3টে স্টার এঁকে দেবো। এই স্টার বলছি, এটা স্কোয়ার। তাহলে 3 নম্বরটা কি প্রমাণ করতে বলেছে? তিন নম্বরটা প্রমাণ করতে বলেছে এ পদের, এ বিলংস টু জেড, এই পদের বিপরীত পদ নির্ণয় করো। তাহলে দেখো আমরা এ পদের বিপরীত পদ নির্ণয় করছি এবার। ওকে, এ পদের বিপরীত পদ নির্ণয় করছি। ধরি এ পদের বিপরীত পদটি হলো বি। তাহলে এ স্টার বি করলে আমরা কি পাবো? আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এ স্টার বি এর সংজ্ঞা কি? এ প্লাস বি মাইনাস 2। এটা ইকুয়াল টু ই কত পেয়েছিলাম? ই ইকুয়াল টু 2 পেয়েছিলাম। তাহলে ই ইকুয়াল টু 2 বসিয়ে দিলাম। এটা থেকে কি পাচ্ছি? এ প্লাস বি ইকুয়াল টু 2 প্লাস 2 4। তাহলে এবার বি ইকুয়াল টু বার করতে হবে। বিটা আমরা জানি না, এ পদটা দেওয়া আছে। তাহলে বি ইকুয়াল টু 4 মাইনাস এ। তাহলে এটাই হচ্ছে এ পদের বিপরীত পদ বা ইনভার্স এলিমেন্ট অফ এ। তাহলে অতএব এ বিলংস টু জেড পদের বিপরীত পদ হলো 4 মাইনাস এ। ঠিক আছে, এটাই তাহলে আমাদের উত্তর এবং অঙ্কটা এখানে শেষ। এই 3টে বার করতে বলেছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম। 19 দাগেরটা কি বলছে দেখো, এফ ইজ আর টু আর একটি চিত্রণ যেখানে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6, সব এক্স বিলংস টু আর এর জন্য আর ইকুয়াল টু বাস্তব সংখ্যা সমূহের সেট। প্রমাণ করো যে এফ চিত্রণটি একটি বাইজেক্টিভ চিত্রণ। এটি এইচএস 2022 সালে এসেছিল এবং এবিটি এর 2024-25 এবিটি এর 21 নম্বর পেজে এরকম একটা সিমিলার অঙ্ক আছে। তাহলে আমরা এখানে প্রথমে প্রমাণ করতে হবে যে এফটা বাইজেক্টিভ। তো এফটা লিখে নিই, এফ ইজ ফ্রম আর টু আর। ওকে, এফ ইজ ফ্রম আর টু আর। এবার এফ এক্স কিভাবে ডিফাইন করা আছে? এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6। তাহলে আমরা প্রথমে প্রমাণ করব যে এফ একটি একৈক চিত্রণ বা ওয়ান ওয়ান ম্যাপ। ঠিক আছে, এফ একটি একৈক চিত্রণ। এটা কিভাবে প্রমাণ করব? ধরি x1, x2 belongs to r, এবং আচ্ছা এটা ঠিক আছে, x1, x2 belongs to r, এবং আরো ধরছি যে fx1 equal to fx2। ওকে, fx1 equal to fx2। এবার আমাদের দেখাতে হবে কি x1 equal to x2, এটা আমাদের টার্গেট। তাহলে fx এর ডেফিনেশন কিরকম দেওয়া আছে? তাহলে যেহেতু fx1 equal to x2 equal to fx2, তাহলে এটা ইমপ্লাই করছে fx1 মানে x এর জায়গায় x1 বসিয়েছি। তাহলে fx এর ডেফিনেশন কি আছে? x কিউব মাইনাস 6। তাহলে fx1 কি হবে? x1 কিউব মাইনাস 6। সেম x2, fx2 কি হবে? x2 কিউব মাইনাস 6। তো দেখো এখানে x2 এই 6 কেটে গেল এপাশে দুপাশ থেকে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে?
x1 কিউব মাইনাস x2 কিউব ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ফেলছি। x1 মাইনাস x2 ইন্টু x1 হোল স্কোয়ার প্লাস x1 x2 প্লাস x2 হোল স্কোয়ার। আশা করি এই ফ্যাক্টরাইজেশনটা বা উৎপাদকের বিশ্লেষণটা তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, অথবা আচ্ছা এইটা x1 হোল স্কোয়ার প্লাস x1 x2 প্লাস x2 হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। এখন ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে x1 হোল স্কোয়ার প্লাস x1 ইন্টু x2 প্লাস x2 হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু 0 কখন হবে না x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু 0 হলে, আর সবসময় এই টার্মটা গ্রেটার দ্যান 0 হবে। তাহলে x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু 0 হলে তো এইটাও 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে। তাহলে দুটো মানে তখন দুটো তো একসাথে 0 হতে পারে না। তাহলে এইটা 0 হলে অবশ্যই এটাও 0 হয়ে যাবে, কারণ x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, মানে 0 মাইনাস 0 ইকুয়াল টু 0। তাহলে এই যে টার্মটা আছে, এই টার্মটা কখনো 0 হতে পারবে না, কারণ এটা 0 হলেই দুটো একসঙ্গে, এই দুটো টার্ম একসঙ্গে 0 হয়ে যাবে, তাহলে সেটা হতে পারে না। তাহলে এইটা কখনো 0 হবে না, তাহলে এইটাই 0 হবে। তো অতএব যেহেতু এটা লিখতে হবে, যেহেতু x1 হোল স্কোয়ার প্লাস x1 ইন্টু x2 প্লাস x2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু 0 হয়, তাহলে দুটি উৎপাদকই শূন্য হয়ে যায়। অতএব x1 হোল স্কোয়ার প্লাস x1 x2 প্লাস x2 হোল স্কোয়ার নট ইকুয়াল টু 0। অতএব x1 ইকুয়াল টু x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ x1 ইকুয়াল টু x2। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, তাহলে যে fx1 ইকুয়াল টু fx2, অতএব fx1 ইকুয়াল টু fx2 ইমপ্লাইজ x1 ইকুয়াল টু x2। অতএব f একটি একৈক চিত্র। ঠিক আছে, এবার আমরা চেক করব কি এটা বাইজেক্টিভ মানে উপরিচিত্রণ কিনা। উপরিচিত্রণ, তাহলে দেখো ধরি y বিলংস টু r, এটা হচ্ছে কোডোমেনের মধ্যে, দুটোই তো আর থেকে আর এর সম্বন্ধ ছিল, মানে ফাংশন ছিল। তাহলে এটা ইকুয়াল টু আর এবং fx ইকুয়াল টু y। তাহলে fx ইকুয়াল টু y, এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এক্স কিউব মাইনাস 6 ইকুয়াল টু y। তাহলে এটা কি হচ্ছে, এক্স কিউব ইকুয়াল টু y মাইনাস y প্লাস 6। তাহলে x ইকুয়াল টু কিউব রুট অফ y প্লাস 6। এবার দেখো এটা কোনো হর নেই, তাহলে এবং প্রত্যেকটি, যেহেতু প্রত্যেকটি বাস্তব সংখ্যার একটি ঘনমূল আছে, যেটি বাস্তব, প্রত্যেকটি বাস্তব সংখ্যার একটি বাস্তব ঘনমূল আছে। বাকি দুটো তো অবাস্তব ঘনমূল থাকে, কিন্তু একটা বাস্তব সংখ্যার একটি বাস্তব ঘনমূল অবশ্যই আছে, যেটি বাস্তব। অতএব অর্থাৎ প্রত্যেকটি, অর্থাৎ y এর প্রত্যেকটি বাস্তব মানের জন্য, অর্থাৎ y এর প্রত্যেকটি
বাস্তব মানের জন্য আমরা x এর একটি বাস্তব মান পাব। অতএব f একটি উপরিচিত্রণ। তাহলে অতএব f একটি একৈক উপরিচিত্রণ অতএব f একটি বাইজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ অপেক্ষক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, পরের অঙ্ক 20 দাগেরটা কি বলছে দেখো। এই অঙ্কটা এইচএস 2010 সালে পরীক্ষা এসেছিল এবং এসএনদের বইতেও আছে, এবং 2024-25 সালের যে এবিটিএ টেস্ট পেপার আছে তার 69 পেজে এটা আছে, 69 পেজে। মনে করো এফ ইজ ফ্রম কিউ টু কিউ এবং জি ইজ ফ্রম কিউ টু কিউ। কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। ঠিক আছে, এবার বলছে যে অপেক্ষক দুটি যথাক্রমে এফ এক্স ইকুয়াল টু 3x এবং জি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3 দ্বারা সংজ্ঞাত। এফ এবং জি উভয়ের বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে ধরে দেখাও যে জি কম্পোজ এফ হোল ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। আচ্ছা, প্রথমে বলে দিয়েছে যে এটা দেখাতে হবে। আচ্ছা, এফ ইজ ফ্রম কিউ টু কিউ এবং অলসো জি ইজ ফ্রম কিউ টু কিউ, এবং এফ এক্স ডিফাইন করা আছে কিভাবে 3x, আর জি এক্স কিভাবে ডিফাইন করা আছে এক্স প্লাস 3। আচ্ছা, এবার আমাদেরকে প্রথমে এফ ইনভার্স এবং জি ইনভার্স বার করতে হবে। তাহলে এফ ইনভার্স এক্স কি হবে এবং জি ইনভার্স এক্স কি হবে এটা বার করতে হবে। তারপরে তো এই সূত্রটা বা এই ফর্মুলাটা যেটা আছে এটা প্রমাণ করতে বলেছে পরের পৃষ্ঠায়। এবার দেখো, তাহলে ধরছি এফ এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এখানে আমি এফ ইনভার্সটা প্রথমে বার করছি। তাহলে 3x ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই বাই 3, তার মানে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই 3, দ্যাট ইমপ্লাইজ এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স বাই 3। এবার জি অফ এক্স ইকুয়াল টু কত, এক্স প্লাস 3 দেওয়া আছে, এটাকে ধরে নিচ্ছি সেম জেড ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু, এটা ইমপ্লাই করছে এক্স ইকুয়াল টু জেড মাইনাস 3, তাহলে এফ ইনভার্স জেড ইকুয়াল টু জেড মাইনাস 3, আর তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3। তাহলে আমরা এফ ইনভার্স এক্স এবং যে জি ইনভার্স এক্স দুটোই পেয়ে গেলাম। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছিল কি, যে জি কম্পোজ এফ হোল ইনভার্স। আচ্ছা, জি কম্পোজ এফ হোল ইনভার্স আমাকে প্রমাণ করতে বলেছিল, বাম পক্ষ ধরে নিলাম, বাম পক্ষ জি কম্পোজ এফ এর হোল ইনভার্স। আচ্ছা, জি কম্পোজ এফ এটা আগে করতে হবে, তারপরে সেটারও ইনভার্স বার করতে হবে। তাহলে জি কম্পোজ এফ, আচ্ছা প্রথমে জি কম্পোজ এফটা বার করি, বাম পক্ষ না লিখে প্রথমে জি কম্পোজ এফটা বার করি, তারপরে সেটার ইনভার্স করে নিই। তাহলে জি কম্পোজ এফ এটা ইকুয়াল টু জি কম্পোজ এফ অফ এক্স, আচ্ছা জি অফ এফ অফ এক্স। তাহলে জি অফ এফ এক্স কি ছিল, 3x ছিল, লেটস চেক, হ্যাঁ 3x ছিল এবং এক্স প্লাস 3 ছিল। তাহলে জি অফ 3 অফ এক্স কি হবে, এক্স প্লাস 3 ছিল, মানে 3x প্লাস 3, দ্যাট মিনস 3 অফ 3 ইন্টু এক্স প্লাস 1। এবার জি কম্পোজ এফ এর ইনভার্স বার করতে হবে। তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু ধরে নিলাম আর, এখানে আলাদা আলাদা সব ভ্যারিয়েবল ধরছি। তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু আর বাই 3, আর এখান থেকে এক্স ইকুয়াল টু পাওয়া যাচ্ছে
r/3 - 1। তাহলে জি কম্পোজ এফ হোল ইনভার্স এক্স কি হবে? আচ্ছা, প্রথমে আর পাচ্ছি, আর ইকুয়াল টু r/3 - 1। অতএব জি কম্পোজ এফ হোল ইনভার্স এক্স ইকুয়াল টু x/3 - 1। এবার দেখো এটা বাম পক্ষ পেয়ে গেলাম, জি কম্পোজ এফ হোল ইনভার্স এক্স। এবার কি করতে হবে? এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এক্স বার করতে হবে। এটা কি ছিল? এফ ইনভার্স ইন্টু জি ইনভার্স এক্স। আচ্ছা, জি ইনভার্স এক্স কি বেরিয়েছিল আমাদের? জি ইনভার্স এক্স বেরিয়েছিল x-3। এই যে x-3, এই সরি, ওটা জি ইনভার্স এক্স হবে। এখানে আমি এফ লিখে বসে আছি। জি ইনভার্স জি ইনভার্স জি ইনভার্স এক্স ইকুয়াল টু কি বেরিয়েছিল? x-3। আচ্ছা, তাহলে এফ ইনভার্স x-3, আর এফ ইনভার্স এক্স কি বেরিয়েছিল? x/3। ওকে, তাহলে এবার যখন এফ ইনভার্সটা এতে অ্যাপ্লাই করব, তাহলে x-3/3, এটা কি হবে? x/3 - 1। এবার দেখো এটাই জি কম্পোজ এফ হোল ইনভার্স বেরিয়েছিল, তাহলে অতএব জি কম্পোজ এফ হোল ইনভার্স এক্স ইকুয়াল টু x/3 - 1। দিস ইজ ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স অফ এক্স। ঠিক আছে? আচ্ছা, এটাকে এখানে এরকম করে দিই। ওকে, তাহলে দ্যাট ইমপ্লাইজ, আচ্ছা, জি ইনভার্স জি কম্পোজ এফ অফ হোল ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। ঠিক আছে? তাহলে এটা প্রমাণিত। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 2025 সালের জন্য উচ্চ মাধ্যমিকের জন্য 2024 থেকে প্রায় 2015 পর্যন্ত এবং 2010-এর একটা অঙ্ক ছিল, এই অঙ্কগুলো আমরা শেষ করলাম। এবং এটা ছিল ইউনিট 1 সম্বন্ধ চিত্রণ এবং রিলেশন ফাংশন। এরপরে ইউনিট 2 এর PYQ-গুলো নিয়ে আমি খুব শিগগিরই আসবো। তার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং যদি তোমরা এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই তোমরা লাইক দাও একটা। ওকে, ঠিক আছে? তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।